নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামীজি এই পডকাস্টে আপনাদের আজকে আবার সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের পডকাস্ট শুরু করছি। আমার সঙ্গে বাক্যালাপে রয়েছেন স্বনামধন্য সাংবাদিক এবং বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যার কাছে আমরা আমাদের নানা মনের প্রশ্ন করব এবং তিনি উত্তর দেবেন। তরুণবাবু, আপনাকে অ্যাজ ইউজুয়াল আজকের এই পডকাস্টে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করি। আজকে গতদিন আমরা বেশ সুন্দরভাবে এটা আলোচনা করেছিলাম রামকৃষ্ণ ভাবধারা। আজকে সেটা থেকে একটু সরে গিয়ে আমরা স্বামীজি ও ভারতবর্ষ এটা নিয়ে আমার প্রথম একটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন। আচ্ছা, তিনি কি আগে ভারতীয় পরে বাঙালি, নাকি আগে বাঙালি পরে ভারতীয়, নাকি তিনি আন্তর্জাতিক মহাপুরুষ? এইটার উত্তর দিন। তারপরে আমরা শুরু করব যে স্বাধীনতার সঙ্গে কিভাবে যোগ, সশস্ত্র বিপ্লবী ইত্যাদি। আগে ফার্স্ট আপনি বলুন যে উনি আগে ভারতীয় পরে বাঙালি, নাকি আগে বাঙালি পরে ভারতীয়, নাকি উনি আন্তর্জাতিক পুরুষ? থ্রি ডাইমেনশনাল। বেশ, থ্রি ডাইমেনশনাল ছবিও তো আমাদের ছোটবেলা দেখতাম। একদিক থেকে স্বামীজি, ঘুরিয়ে দিয়ে ঠাকুর, এদিকে মা। স্বামীজি হচ্ছে তাই। স্বামীজি বলছেন ইস্ট অর ওয়েস্ট, হোম ইজ বেস্ট। তখন তিনি বাঙালি, বাঙালির বৈশিষ্ট্য তিনি দেখেছেন, বাঙালির অক্ষমতায় নির্মম ভাবে কষাঘাত করেছেন। বলেছেন যে বাঙালি সম্বন্ধে কি বলছেন, বলছেন যেখানেই বাঙালি সেখানেই দলাদলি আর পাটা বলি। আবার বলছেন উই আর দ্য মোস্ট ওয়ার্থলেস অ্যান্ড লাস্টফুল অ্যামং অল হিন্দুস, সমালোচনা। আবার বাঙালির আবেগকে তিনি সম্মান জানিয়েছেন, যুবকদের আবেগকে এবং বলছেন যে ভারতবর্ষের এই যে পরিবর্তন বাঙালিদের যুবকদের মধ্যে থেকে আসবে। বলছেন এইরকম দায়িত্ব কোন যুগে কেউ কোন দেশের যুবকদের উপর নষ্ট হয়নি, তোমাদের উপর সেই ভারটা পড়েছে এবং এই বাঙালি যুবকরাই বিশ্বের পরিবর্তন বলেছেন তো স্বামীজি। সেখানে তিনি বাঙালি, একদম, যে বাঙালি যুবকদের মধ্যে এই যে পরিবর্তনের দায়িত্ব তাদের মধ্যে আসবে বলেছেন। আবার যখন বিদেশে গেছেন তখন সেখান থেকে বলছেন যে ওদের সমাজের সঙ্গে, ওদের ভাবধারার সঙ্গে দেন আমাদের সমাজকে যোগ করে আমার মনে হয় সম্ভব আর হবেই হবে, সেখানেও বলেছেন। আবার যখন তিনি ভারতবর্ষের কথা বলছেন সে সম্বন্ধে স্বামীজির এক বন্ধু নিবেদিতাকে বলছেন, India was Swamiji's greatest passion. The thought of India was virtual an obsession with it. India throbbed in his breast, India beat in his pulses. India was his daydream, India was his nightmare. সিস্টার ক্রিস্টিন বলছেন যে ভারতবর্ষের এই 5টি অক্ষরের শব্দটি যে শুনতো স্বামীজির মুখে, সে ভারতবর্ষের প্রেমে পড়ে যেত। তার মধ্যে ছিল আবেগ, তার মধ্যে ছিল ইতিহাস, তার মধ্যে ছিল মানুষ। আমরা যারা স্বামীজির কাছে আসতে পেরেছিলাম আমরা ধন্য, যারা স্বামীজির সময়ে ছিলেন তারাও ধন্য, এবং স্বামীজির যারা অন্তরঙ্গ তারা সবচেয়ে বেশি আশীর্বাদ পুষ্ট। রবীন্দ্রনাথ বলছেন নিবেদিতা সম্বন্ধে, সে যখন আওয়ার পিপল বলতো তার কথার মধ্যে যে আত্মীয়তা সুর বাজত, আমার মধ্যে কখনো নয়। ফলে স্বামীজি, আমাদের কি হয় জানেন, সাধারণ মানুষ আমরা আমাদের অতীতটা ভুলে যাই, আমরা আন্তর্জাতিক হওয়ার চেষ্টা করি। আমি তো আমাকে নিজেকে না জেনে আন্তর্জাতিক হতে পারবো না। আমি যদি আমার 23টা জেলাকে না জানলাম, আমি কি করে আন্তর্জাতিক হব? আমার তো আসল হচ্ছে জেলা, আমার চোখ তো তৈরি করবে আমার দেশ। আমার যদি চোখ আমার দেশ তৈরি করে, এই যে লোকে নায়গ্রায় যায় না, নায়গ্রা এনজয় করে না, লোকে বলে নায়গ্রায় গিয়েছিলাম ওই পিয়ার গ্রুপকে বলার জন্য, ইউ সি আই হ্যাড বিন টু নায়গ্রা। না, আগে তুমি দেশের যে ঝর্ণা সেগুলোকে দেখো, সেগুলোকে এনজয় করো, এবং কান তৈরি হোক, দেখার চোখ তৈরি হোক, তারপর তুমি যাবে। ওই চ্যারিটি বিগিনস এট হোম। ধরুন যারা ক্লাসিক্যাল মিউজিশিয়ান, যারা বিদেশে ক্লাসিক্যাল শেখে, তারা কেউ নাম করতে পারলো না। তো ধরুন আলী আকবর খান, রবিশঙ্কর, তারা তো 1958 সালে স্কুল খুলেছে। ওই একজন তো সাহেব সরদিয়ার নাম আপনি জানেন না, বলতে পারবেন? এতবার তো বিদেশে গেছেন, একজন সাহেব তবুরিয়ার নাম বলতে পারবেন? কেন পারবেন না? ওটা দেশের জিনিস, ওটা শিখতে গেলে এদেশে আসতে হবে, যেটা জর্জ হ্যারিসন করেছিলেন। আরেকটা কথা বলি, উনি তো পরাধীন ভারতবর্ষে জন্মেছেন এবং কট্টর স্বাধীনতা পন্থী ছিলেন। মানে উনি একদম কাছেই শুনেছি বহুভাবে চাইতেন কট্টর স্বাধীনতা, যে পরাধীন ভারতের কোন মাতৃস্বার্থের অধিকার নেই ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে যে ওনার এই যে টকবগে একটা জ্বলন্ত সূর্যের মতন আবেগ, তার সঙ্গে এই প্রবল স্বাধীনতার যে আবেগ, কিন্তু আনফর্চুনেটলি এখন মাত্র 39 বছর চলে গেলেন, তখন পরাধীন ভারতবর্ষেই উনি চলে গেলেন। আমার একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, ধরুন উনি
যদি আরো দীর্ঘায়িত হতো ওর জীবনটা, এবং সেখানে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা কি কিছু ত্বরান্বিত হওয়ার আশা থাকতো? ভারতবর্ষের স্বাধীনতা হতো, ত্বরান্বিত হতো। বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ পুলিশকে অ্যারেস্ট করে জেলের মধ্যে খুন করে দিত, কোনো সন্দেহ নেই সেখানে। কারণ ব্রিটিশ পুলিশ বুঝতে পেরেছিল যে এই স্বাধীনতার মূল লোকটা হচ্ছে বিবেকানন্দ। আপনি ভাবুন, একজন সন্ন্যাসী, আমরা পড়াশোনা করি না স্বামীজিকে নিয়ে, তাই তিনি ভারতীয় রাজাদের ইউনাইট করছেন এগেইনস্ট দ্য ব্রিটিশ। রাজাদের পয়সা আছে, বলছেন তোমরা এসো, তোমরা এক ছাদের তলায় এসো, তারপরে এদের তাড়াতে পারি দেশ থেকে। এই যে ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল, এটা স্পিরিচুয়াল ফ্রিডম অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম। এটা কি আপনি ইনফার করছেন নাকি? না না, ঘটনা তত্ত্ব। স্বামীজি দুঃখ করে বললেন, কিন্তু তার কেউ সাড়া দিল না। তিনি সব নেটিভ প্রিন্সেসদের নেটিভ প্রিন্স আছে এক ছাদের তলায় আনতে চেয়েছিলেন, যাতে তারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে। তারা করলো না কেউ, কারণ ওই ভারতবর্ষের বড় গুণ হচ্ছে, সাহেবরা বলতো সিলভার কি, ইউ ক্যান ব্রাইব অ্যান ইন্ডিয়ান ইন দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়ে। ওই তোমাকে কিছু সুযোগ সুবিধা দিলাম, ব্যাস, লোকটা ভুলে গেল। সেই ট্র্যাডিশন ট্রেন্ড এখনো চলেছে, যে কারণে আমরা অবাধ অন্যায় স্বীকার করি। আমরা অবাধ অন্যায় মানি কেন বলুন তো? কারণ আমার বেনিফিটটা হলো, আমার বাড়ির সামনে রাস্তাটা পিচ হয়ে গেল, আমি মনে করলাম হয়ে গেল, আর দরকার নেই। অন্য রাস্তা যে ভাঙা রাস্তা রইলো, আমরা যে সবাই রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলো, ওটা রাস্তা সারানো হতোই, আমরা করবোই না সেটা, কারণ উই আর কনসার্ন উইথ আওয়ার ন্যারো এন্ডস, ন্যারো নিডস। স্বামী তাই রাজাদের ইউনাইট করতে চেয়েছিলেন। রডা কোম্পানির যারা ছিলেন, তার মধ্যে দেখবেন তাদের তো সব ছবি রয়েছে হিন্দ সিনেমার উল্টো দিকে। রডা কোম্পানি যারা বন্দুক লুট করেছিলেন, তাদের সব ছবি আছে। তাদের মধ্যে একজন ছোট, তিনি স্বামীজির কাছে গিয়েছিলেন, তিনি স্বামীজির পাড়ার ছেলে ছিলেন। স্বামীজিকে আশীর্বাদ করেছিলেন যে তুমি স্বাধীনতার জন্য, দেশমাতৃকার জন্য প্রাণ দাও, বাচ্চা ছেলেকে। এবং স্বামীজি বলেছিলেন যুবকদের, চন্দননগরে গিয়ে পারবি বড়লাটের বাড়িতে বোমা মারতে, আমি বাইরে থেকে বোমার মশলা এনে দেবো। হিরাম ম্যাক্সিম, ভাবুন, হিরাম ম্যাক্সিম বন্দুক বানাতেন, তার সঙ্গে বন্ধুত্ব করলেন যে বন্দুক আমার চাই। কিন্তু রামকৃষ্ণ মিশনকে কেন পলিটিক্স থেকে দূরে রেখেছিলেন? কারণ হচ্ছে, স্বামীজি জানতেন যদি মিশনকে পলিটিক্স এর মধ্যে ঢোকায়, তাহলে বিপ্লবীরা মিশনের শেল্টারে ধর্মকে রেখে গুলি চালাবে, এরা স্বামীজি চাইতেন না। স্বামীজির কথা ছিল, বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস, ফার্স্ট ডিলুজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস। দেখবেন তাই জন্য রামকৃষ্ণ মিশন, সব রাজনৈতিক নেতারা রামকৃষ্ণ মিশনে যায়, মিশন কারোর সঙ্গে মাখামাখি করে না। এই গতকাল প্রাইম মিনিস্টার গিয়েছিলেন অ্যাজ বিজেপি লিডার, অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সবাই গেছেন, জ্যোতিবাবু গেছেন, সিদ্ধার্থ রায় গেছেন, সবাই গেছেন, মমতা ব্যানার্জি গেছেন, কিন্তু কারোর সঙ্গে মাখামাখি মিশন করে না। কারণ স্বামীজির মতই ছিল, আই অ্যাম নাইদার এ পলিটিশিয়ান নট এ পলিটিক্যাল অ্যাজিটেটর। কিন্তু স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিদায় করা দরকার, তিনি বিশ্বাস করেছেন, এবং সশস্ত্র বিপ্লবের সহায়তা করেছেন, নিরস্ত্র বিপ্লব নয়। তোমার যদি সন্ন্যাসী হও, তাহলে এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবে, আর সংসারী যদি হও, তাহলে এক গাল চড় মারলে দুই গাল চড়িয়ে দেবে, নাহলে জানবে তুমি পাপ করেছো। ইট ইজ আ সিন টু অ্যাকসেপ্ট রংস, আর আমরা রংটাকে অ্যাকসেপ্ট করে ফেললাম। কম্প্রোমাইজ হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার লাইফ। আচ্ছা, উনি যখন মিশন সৃষ্টি করলেন, তারপরে বিপ্লবীদের সঙ্গেও তো, মানে কি বলবো, যে আপনি আপনার কাছেই শুনেছি অনেকে যোগ দিয়েছিলেন, সন্ন্যাস জীবনে যোগ দিয়েছিলেন, কিন্তু এট দ্য সেম টাইম উনি, যেটা আপনার কথাই শুনি, যে উনি কিন্তু ডাইরেক্ট বিপ্লব, মানে সশস্ত্র বিপ্লব ইন্সপায়ার করেছিলেন কিভাবে, যে তোমরা দেশমাতৃকার জন্য প্রাণ দাও, আর যদি তোমার মনে হয় রাজনৈতিক আন্দোলনটা সঠিক নয়, তাহলে তুমি আধ্যাত্মিক আন্দোলনে যোগ দাও। দুটোই তো স্যাক্রিফাইস। আমরা শুনুন, আমি বর্তমানের পলিটিশিয়ান দেখে বিবেকানন্দকে বুঝবেন না। বিবেকানন্দকে নিয়ে যাওয়া হয়েছিল সব, যখন বিলেতে ছিলেন না, স্বামীজিকে নিয়ে যাওয়া হলো, এটা 10 ডাউনিং স্ট্রিট, এখানে থাকেন প্রধানমন্ত্রী থাকেন, এটা বাকিংহাম প্যালেস। কি লিখলেন গুরু ভাইদের কলকাতায়, ও তোমার পার্লামেন্ট দেখলুম, সেনেট দেখলুম, ভোট ব্যালট মেজরিটি দেখলুম রামচন্দ্র। সব দেশে ওই এক কথা, শক্তিমান মানুষেরা দেশটাকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। রাজনীতির নামে সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে,
তাজা হচ্ছে, মোটা হচ্ছে, সে ঘুষের ধুম, সে দিনে দুপুরে ডাকাতি যদি দেখতে রামচন্দ্র মানুষের ওপর হতাশ হয়ে যেতে। বলেননি? ওদের দেখে বলেছিলেন ওই এক জিনিস, দ্য সেম থিং ইজ বিং রিপিটেড এভরিওয়্যার। কয়েকটা মানুষ দেশ থেকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। রাজনীতির নামে চোরের দল সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। তাজা হচ্ছে, মোটা হচ্ছে, সে ঘুষের ধুম, সে দিনে দুপুরে ডাকাতি যদি দেখতে রামচন্দ্র মানুষের উপর হতাশ হয়ে যেতে। বিলেতের রাজনীতি কি তার মনে হয়েছিল তাই? তখন তো পরাধীন দেশ। আচ্ছা, তাহলে সিস্টার নিবেদিতাকে তিনি মানে রামকৃষ্ণ মিশন, অবশ্য সেটা স্বামীজি চলে যাওয়ার পর অফিসিয়ালি তাকে তার সঙ্গ ত্যাগ করে কানেকশন উইথ পলিটিক্স, ধরুন সিস্টার নিবেদিতা স্কুল খুললেন 1906 সালে, তিনি চলে গেলেন বেনারসে। বেনারসে চলে গিয়ে কংগ্রেসের সেশন হচ্ছে, সেইখানে তিনি বিরাট একটা ডকুমেন্ট তৈরি করে দিলেন, এইভাবে সাধারণ মানুষের জাগরণ হবে। কিন্তু কংগ্রেস কেন মানলো না? তারা বুঝতেই পারেন একটা মডারেট এক্সট্রিমিস্ট, কিন্তু মডারেট এবং এক্সট্রিমিস্টের ঝামেলা চলছে। তো নিবেদিতা মডারেট না নিবেদিতা এক্সট্রিমিস্ট, কংগ্রেস ঠিক করতে পারে না, সেই পুরো জিনিসটা দেখুন একটা কথা মনে রাখবেন, রাজনীতি এবং সন্ন্যাস জীবন খুব কাছাকাছি, কিন্তু খুব কাছাকাছি। আমরা এখন রাজনীতিক মানে চোর ভাবি। আনফরচুনেট, সুভাষ বোস দেশটাকে স্বাধীন করে মানুষের উন্নতি ঘটাও, তাই জন্য ন্যাশনাল প্ল্যানিং দিচ্ছেন সুভাষ বোস। তখন তো পরাধীন দেশ, এবং তার মূল কাজ ছিল সাধারণ মানুষের জাগরণ। সেটা কখনো রাজনীতি ছাড়া সম্ভব নয়। যে কারণে আমরা সবসময় বলি যে তুমি বিবেকানন্দটা পড়ে রাজনীতি করো, তাহলে দেখবে তুমি তোমার গাড়ি বাড়ি চাকর কুকুরের দিকে নজর দেবে না, দেবে সাধারণ মানুষের দিকে। মানুষকে ভালো করা, যেটা ধরুন রাজনীতির মধ্যে দিয়ে করা যায়, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা আইএসটা করতে পারে, অকল্পনীয়। কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা খুব পরিচিত ভদ্রলোক, তিনি রামকৃষ্ণ স্কুলে পড়তেন। রামকৃষ্ণ মিশনের স্কুলে পড়া মানে তো বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হওয়া নয়। তারপর তিনি এক সময় বাঁকুড়াতে এক জায়গায় এসডিও হলেন, ডব্লিউবিসিএস এসডিও, বিডিও হলেন। আপনি জানেন বাঁকুড়াতে একমাত্র কুষ্ঠ হাসপাতাল আছে, এবং কুষ্ঠ রোগীরা যখন বেরিয়ে আসে তখন কিন্তু সমাজ তাদের নেয় না। একবার কুষ্ঠ হওয়া মানে এমন ভাবে খ্রিস্টানিটি আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে কুষ্ঠ রোগ মানে কিন্তু ইটস আ সিন, ভাবে তো। তিনি কি করলেন, তিনি রাজ্য সরকারকে লিখে ওই যে কুষ্ঠ হাসপাতালে আছে তার পিছনে একটা বড় আম বাগান ছিল, সে আম বাগানে নতুন নতুন আম ফলাতে শুরু করলেন। কারা আম ফলাচ্ছে? কুষ্ঠ রোগীরা, যারা রোগমুক্ত হয়েছে। আচ্ছা, রোগমুক্ত হয়েছে। তারপর তারাই বিবেকানন্দের ভাবধারায়, তারপর তারা সেলফ রিলায়েন্ট হলো। তারপর তাদের আত্মীয়রা যাদের ঘাট ধরে বের করে দিতে চেয়েছিল, যেই উপার্জন করতে শুরু করলো 1.5 লাখ টাকা বছরে, এখন অনেক বেশি হয়েছে, 4.5 লাখ টাকা হয়েছে বছরে, বলে তোমরা বাড়ি ফিরে এসো। তখন তিনি দেখলেন মহা বিপদ, এরা বাড়ি যাচ্ছে না, ফুটপাতে ভিক্ষা করছে। উনি তখন লেপার কলোনি করে ফেললেন। লেপার কলোনি নাম দিলেন না, এবং তারা সেই গাছের ফলন করে গাছগুলোকে দেখে সে অ্যালফানসো থেকে, আপনি জানেন পুরুলিয়ায় অ্যালফানসো আম হয়, আগে তো মহারাষ্ট্র থেকে খেতেন। এখন যে অ্যালফানসো আপনি খান, রামকৃষ্ণ মিশনের দুটো কাজ মনে রাখবেন। একটা হচ্ছে তরমুজের সাইজ ছোট হয়ে গেছে, আগে সেই বিশাল বিশাল উত্তরপ্রদেশ থেকে তরমুজ, এই তরমুজকে ছোট করলেন স্বামী বুদ্ধানন্দ, যে নিমপিটের মাধ্যমে। তেমনি এই ভিডিওটি তিনি রহড়ায় পড়তেন, তিনি কিন্তু লেপারদের মধ্যে একটা বিপ্লব নিয়ে এলেন। ফলে বিবেকানন্দকে আপনি কোথায় প্রয়োগ করছেন আমরা কেউ জানি না। এবার কিছুটা বুঝতে পারছি আপনার কথা শুনে, যে এই রামকৃষ্ণ ভাবধারা এবং স্বাধীনতা, এটার দুটোর মধ্যে যদি মেলবন্ধন করা যেতে তার মধ্যে সেবা কাজ বিঘ্নিত হবে, তাই নাকি? মানে যদি আপনি রামকৃষ্ণ ডাইরেক্টলি পলিটিক্স, সেবা কাজ যেটার জন্য মিশন একদম সেকশনাল হয়ে যাবে, একদম আমি তোমাকে সেবা করবো ভোট পাওয়ার জন্য, তখন একেবারে মানে the main purpose will be frustrated. কিন্তু যদি আপনার মনটা সেবায় থাকে এবং আপনি রাজনীতিতে থাকেন, সবচেয়ে বেশি বেনিফিট দেওয়া যায়। ওই ডিলিউজ আপনি যেটা বলছেন যে আগে স্পিরিচুয়াল, আপনাকে একটা উদাহরণ দিই। বিনয় চৌধুরী, যিনি আমাদের এখানকার ল্যান্ড রিফর্মস মিনিস্টার ছিলেন, তিনি তো রামকৃষ্ণ মিশনের সাধু হতে এসেছিলেন। তার প্লুরিসি হলো, প্লুরিসি হয়ে তখন মিশনে নিয়ে গেল, শিবানন্দজির শরীর চলে গেল, তিনি আর মিশনে এলেন না।
কিন্তু ওই যে মাথায় রামকৃষ্ণর মা এবং স্বামীর আইডিয়া ঢুকেছিল, বিনয়দা সারা জীবন সন্ন্যাস জীবন যাপন করে গেলেন, কিন্তু অত বড় কমিউনিস্ট আছেন, পলিট ব্যুরো মেম্বার ছিলেন, সব, কিন্তু ওই মানুষের ভালোটা কিন্তু তিনি সারা জীবন পালন করে গেছেন। অনেকটা 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 ক্লিয়ার হলো আমাদের। সুভাষ বোস, তার সবচেয়ে বড় কথা সুভাষ বোস। সুভাষ বোস রাজনীতিতে এলেন কেন? ধরুন এই বসু পরিবার, শরৎ বসু বলুন, সুরেশ বসু বলুন, সকলের নাম কিন্তু আমরা করি সুভাষ বোসের জন্য, একদম, বিকজ দে আর রিলেটেড উইথ সুভাষ বোস। এবং সুভাষ বোসের সঙ্গে ভারতের কোন রাজনীতিকে মেলাতে পারবেন না, না গান্ধীজিকে, না পণ্ডিতজিকে, কাউকে পারবেন না। গান্ধীজিও তো সাধারণ মানুষের জাগরণের কথা বলেছেন, হরিজনদের কথা বলেছেন, কিন্তু সুভাষ বোসের যে অন্তরের কান্না, সেটা গান্ধীজির ছিল না। তাই গান্ধীজি কম্প্রোমাইজ করতে পেরেছিলেন, সুভাষ বোস পারেননি। আর নেহরুর ছিল থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ পভার্টি, সুভাষ বোস ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করেছিলেন। উনি তো ইভেন এই কর্পোরেশনের করতে গিয়ে প্রথম আপনি বললেন, এবং ওই জন্যই বিবেকানন্দ পড়ার গুণ, যে আপনার যে ভেতরটা ডিট্যাচমেন্ট হয়ে যায়, আপনি যে পেশায় যান, সে পেশায় ইউ উইল গো টু দ্য টপ অ্যাজ এ হিউম্যান বিং। আমরা কেন দেখুন এখন নতুন করে শুরু হচ্ছে, সেটি হচ্ছে এমবিবিএস কোর্সে আজকাল ভ্যালু এডুকেশন শুরু হচ্ছে, জানেন? কোনোদিন হয়নি। সম্প্রতি যে এমবিবিএস কোর্স গুলো হচ্ছে, যখন আপনি ফার্স্ট এমবিতে ঢুকছেন, তখন ভ্যালু এডুকেশন ইজ এ কোর্স। এমবিবিএস এ, হ্যাঁ, ডাক্তারিতে ভ্যালু এডুকেশন, এমবিতে পড়ানো হয় ভ্যালু এডুকেশন, কিন্তু ডাক্তারিতে এমবিবিএস কোর্সে ভ্যালু এডুকেশন প্রথম বছর ইজ দ্য কোর্স, ইট বিকাম আ কোর্স। ফ্যান্টাস্টিক। এবং আমি বিভিন্ন হাসপাতালে গিয়ে এই ভ্যালু এডুকেশন পড়াই। আপনি চিকিৎসার সঙ্গে আপনি শুনবেন, শুনতে 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 শুনতেই পরিবর্তন হবে। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী, আমার তো শোনার কেউ ভালো কথা। আমার নেক্সট প্রশ্নই ছিল যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে ওই দেখুন, আমরা তো ভাবলাম না কেউ, আমরা মনে করলাম যে শিক্ষা চাকরির সঙ্গে যুক্ত নয়, অর্থকরী বিদ্যা। শিক্ষা মানে আমার নিজেকে চেনা, অর্থকরী বিদ্যা যা বাই প্রোডাক্ট। রবীন্দ্রনাথ বলছে আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে রেল কামরার দ্বীপের মতো, চাকরি তার সঙ্গে চলেছে অনুষঙ্গ হয়ে। রেল কামরাটি ঝকঝকে তকতকে, কিন্তু সহস্র যোজন যে পথ অতিক্রম করে সেটি অন্ধকারে ঢাকা। অসাধারণ, অসাধারণ কথা। এই প্রশ্নের এখনো শেষ নেই, কিন্তু আমরা ফরচুনেট যে অ্যাটলিস্ট আমাদের মধ্যে এইরকম একটা ইনফর্মাল আড্ডা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি। আশা করি আপনারা এনজয় করছেন, কিন্তু ওই সময়ের প্রতিবন্ধকতায় আমরা অহেতু এটাকে দীর্ঘায়িত করতে চাইছি না। আশা করি এরকম আলোচনা চালু থাকবে এবং আপনারাও এনজয় করবেন। ভালো থাকবেন। আজকে আমরা এইভাবেই শেষ করছি। নমস্কার।